হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। হাসপাতালের রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। বিভিন্ন জায়গায় অভিযানে জব্দ অবৈধ মজুত। রাশিয়া থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। মরার উপর খাঁড়ার ঘা। নজিরবিহীন দাম বৃদ্ধির পরও বাড়তি দরে কিনতে হচ্ছে এলপিজি। 2728 টাকার গ্যাস মিলছে না 2000-এর নিচে। বিক্রেতা ডিলার পাল্টাপাল্টি দোষারোপ। জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। সনদেই লেখা আছে, যারা সরকারে থাকবে তাদের মতো করেই হবে প্রয়োগ, জানালেন সরকার দলীয় চিফ হুইপ। এবং ভেতরে গ্রাহক, বাইরে তালা। বেইলি রোড ট্র্যাজেডিতে বিল আদায়ে কাউকে বের হতে দেয়নি কাচ্চি ভাই, দাবি রাষ্ট্রপক্ষের। বেশিরভাগেরই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সারা দেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকাও। 24 জেলায় 5, 24 ঘন্টায় 5 জেলায় উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। সারা দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে উদ্বেগ। হাম আক্রান্ত 7 মাসের শিশু আয়ানকে নিয়ে গাজীপুরের মাওনা থেকে ময়মনসিংহ মেডিকেলে ছুটে আসেন মা সাজেদা আক্তার। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ ছেলেকে ভর্তি করেন হাম আইসোলেশন ওয়ার্ডে। নিউমোনিয়া এক সাইড নষ্ট করে লাইছে, হামের জ্বর থাকতেছে না একদম। ময়মনসিংহে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 6 জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি আরও 9 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 67 জন। প্রথমে ঠান্ডা ছিল, তারপর নাকি লাঞ্চে ইনফেকশন হয়েছে, অনেকটা সুস্থ। ওর চিকিৎসা হয় না, ওর কেন কোনোভাবেই হয় না। এখন স্যারে একটা মাংসের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছে, একটু সুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি 12 জন। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 মাসের শিশু। এছাড়া 8 দিন আগে হাম উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি শিশু আফরানের ও চাঁপাইনবাবগঞ্জে 2.5 বছরের শিশু মাসুদা খাতুনের মৃত্যু হয়েছে। লাল লাল এই বিসি বিসি উঠলে আবার শিশুতে নিয়ে আসছিলাম, তখন শিশু ডাক্তার দেখে বলছে যে আপনার বাচ্চার হাম হয়েছে। হাম আইসোলেশনের কর্নার করছে, কিন্তু ওইখানে তো বেড পাওয়া যাচ্ছে না, তাই আমরা ওনার বাইরে আমরা স্থান নিয়েছি। চিকিৎসকরা বলছেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সবারই বয়স 1 বছরের কম। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পরে নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। তার দ্রুত শ্বাস ফেলা, খাঁচা ভেঙে যাওয়া, খেতে না পারা ভর্তি হচ্ছে। সাথে সাথে কিছু বাচ্চা পাচ্ছি আমরা যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। হাম রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 16 শিশু। এছাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে আরও 4 জন। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। প্রথমে বাচ্চার গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জ্বর, র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, হ্যাঁ, গত সারা বাংলাদেশের নেই কিন্তু কুষ্টিয়াতেও হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যেই কিন্তু শুধুমাত্র 12 ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 22 জন রোগী ভর্তি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। এবং এছাড়া আজ সকালে কিন্তু একটি শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তো আমি এখানে যারা বিশেষ করে কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসারের সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন শুধু কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু হামের উপসর্গ নিয়ে 32 জন ভর্তি রয়েছে এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে প্রায় 70 জন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়ার যে হামের উপসর্গ নিয়ে কিন্তু সচেতনামূলক কাজ শুরু করেছে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং ইতিমধ্যে কিন্তু আসলে কুষ্টিয়া যে
মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে কিন্তু একটি শিশুর অবস্থা গুরুতর বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের উপপরিচালক। এছাড়া এখানে মূলত ডাক্তার আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছেন যে মূলত অসচেতনতার কারণেই কিন্তু এই রোগটা বেশি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে এই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু এবং ইতিমধ্যেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 20টি সিটের বিপরীতে প্রায় 32 জন শিশু কিন্তু ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া আবাসিক মেডিকেল অফিসার। এবং এছাড়া তিনি আমাদেরকে সিভিল সার্জন আরও জানিয়েছেন যে মূলত চিকিৎসার যে সরঞ্জাম তার কিন্তু কোনো সমস্যা নেই এবং তারা কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে তাদের বিশেষ করে শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য। তবে আমি এখানে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রায় 70 জন রোগী ভর্তি রয়েছে এবং তারা তাদের যতটুকু সাধ্যমতো কিন্তু রোগীগুলোকে চিকিৎসা করার বিষয়ে কিন্তু তারা নজরদারি দিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওষুধও রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। এবং এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে জানিয়েছেন যে সচেতনমূলক তারা কিন্তু নিয়মিত কার্যক্রম শুরু করেছে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় কিন্তু মাইকিং করা হচ্ছে এই হামের বিষয়ে সচেতনমূলক দেওয়ার জন্য। তো কুষ্টিয়ার হাম নিয়ে, হামের প্রাদুর্ভাব নিয়ে এবং রোগী নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে হাম আক্রান্ত শিশুদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী SM রাশেদ। এদিকে হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরা। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। 24 ঘন্টায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে 1 শিশু। নতুন করে ভর্তি হয়েছে 9 জন। মহামারী আকারে হামের ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এর মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও দুশ্চিন্তা আক্রান্তদের নিয়ে। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। ঢাকা শিশুতে ওখানে বলে এখানে ভর্তি নেবে না, তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। পরে এখানে আসছি মতো আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করছে, রাখছে। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। মানে এক্সরে করার পর দেখলাম যার নিউমোনিয়া হয়েছে, ইনফেকশন ভিতরে হয়ে গেছে। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। অভিভাবকদের 5 মাস 15 দিন বয়সের বাচ্চাদের যদি হাম রোগ দেখা দেয়, হামের টিকা তো 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? হামটা একটু কমছে কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে। নিউমোনিয়া হওয়ার কারণে দুশ্চিন্তাটা একটু বেশি, একই সাথে 2টা রোগ। হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। প্রাদুর্ভাব কমাতে বেশ কিছু পরামর্শ এই বিশেষজ্ঞের। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, কিংবা প্রয়োজনে যেমন শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে বা এই ধরনের যে খুব ছোট বাচ্চা যেখানে যায়, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 9 রোগী। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 76 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে থেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসার পরে পর্যন্ত না খাওয়া, যদি চলে যায় তাহলে সিরিয়াল চলে যাবে, আবার পিছে পড়ে যাব।
একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। আহার বিশ্রাম ভুলে লাইনে দাঁড়ানো, ক্লান্ত পরিশ্রান্ত। ওনারা যদি 2টা নজলে তেলটা দিত, এই যে মানুষ কষ্টগুলো করতেছে এটা কিন্তু করতে হইতো না। আমি প্রায় 12 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতি পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। যে পরিমাণ তেল আগে পেতাম আপনারা জানেন যে সেই পরিমাণ তেল পাচ্ছি না। আমরা গত কয়েকদিন ধরে 40,500 লিটার অক্টেন আমরা পেতাম, এটাও আমাদের জন্য পর্যাপ্ত না। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও, কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। নোয়াখালীতে বিশেষ অভিযানে পানির ট্যাঙ্ক থেকে জব্দ করা হয় 750 লিটার তেল। বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে পঞ্চগড়ে স্থানীয়দের সহায়তায় জব্দ হয়েছে 50 লিটার পেট্রোল। বিশ্বজুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যেও দেশে চলছে অবৈধভাবে মজুতের কারবার। যদিও তৎপর প্রশাসন, তবুও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনীতে সাহেবনগর বাজারের একটি দোকানে লরি থেকে তেল নামানোর খবর পায় পুলিশ। এ সময় ওই দোকানের ব্যারেল থেকে 600 লিটার তেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তেল বোঝাই লরিটি জব্দ করা হয়। ওই লরিতে প্রায় 4,500 লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চরজব্বর ইউনিয়নে বসির সেরাঙের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কে মজুত করা 750 লিটার তেল জব্দ করা হয়। পরে স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছে ডিপোর মূল্যে নিলামে বিক্রি করা হয় ওই সব ডিজেল। অবৈধভাবে মজুত করায় বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শুক্রবার দুপুরে পুরাতন পঞ্চগড় এলাকায় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। বোতলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। ট্রাঙ্ক বানায়নি, মানে যেদিকে করে তেল ঢোকায়, মানে আমার বাক্সতে ঢোকায় নিয়ে আমার মোটরসাইকেল করে যাচ্ছে। জব্দকৃত তেল নিকটস্থ পাম্পে এনে সাধারণ যারা নাগরিক আছে, তাদের যাদের কাগজপত্র আছে, ফুয়েল কার্ড আছে, তাদের মধ্যে বিতরণ করছে। এ ঘটনায় পলাতক রয়েছে মোটরসাইকেল আরোহী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কারচুপি করা পাম্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইউএনও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জ্বালানি খাতে অস্থিরতার চাপ এবার ঢুকে পড়েছে ভোক্তার ঘরে। এলপি গ্যাসের দাম কেজিতে 32 টাকার বেশি বাড়ানোর পরও কিনতে হচ্ছে বাড়তি দামে। 1728 টাকার গ্যাস মিলছে না 2000 টাকার নিচে। খুচরা বিক্রেতারা দায় দিলেও ডিলারদের দাবি সরকারের নির্ধারিত দামে বিক্রি করছেন তারা। অজুহাতে ভরা এই বাজার ব্যবস্থাপনার মাসুল গোনা থেকে মুক্তি চান ভোক্তারা। মধ্যপ্রাচ্য সংঘাতে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই জেরে ভোক্তা পর্যায়ে 12 কেজির এক সিলিন্ডার এলপিজির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণের পর শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারে 2000 টাকা, আফতাবনগরে আরও 200 টাকা বেশিতে, আর মোহাম্মদপুর বসিলায় 12 কেজির এক সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়। একে তো দাম বেশি, অন্যদিকে সরকারি দরের বাস্তব প্রতিফলন নেই বাজারে। ক্ষুব্ধ ক্রেতারা। 1400 1450 টাকা কিনতাম, এই অবস্থায় কিনছি, বা 1500 টাকায় কিনছি, হঠাৎ করে 2000 কিনতে হইতেছে এখন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, এটা তো সবাই আমরা ভুগতেছি। টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়। যেখানে যাচ্ছি 2000 টাকা চাচ্ছে। পাল্লা দিয়ে যদি গ্যাসেরও দাম বাড়তে থাকে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। বিক্রেতাদের অভিযোগ, ডিলারের কাছ থেকে চড়া মূল্যে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। 1900 টাকা করে কিনছি, বিক্রি করতেছে আপনি 2000 টাকা। গাড়ি ভাড়া আছে, গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়, 1900, 1950, 2000 এরকম বিক্রি হয়। আমরা কিনতেছি 1800 টাকা করে,
ওরা আবার এই যে বাড়তি টাকাটা নিচ্ছে, ওরা ওদের খরচ, ওদের স্টাফ খরচ, এইটা আবার এই কষ্ট ওরা দেখাইছে যেটা বাড়তি নিতেছে ওনারা। আমরা 1800 করে কিনছি, আমরা 1850 টাকা হোটেল 4 দোকান ওদের কাছে বিক্রি করতেছি। আর বাসা বাড়িতে যেগুলো 5 তলায় 6 তলায় উঠাচ্ছি এগুলো বেচতেছিল আপনার 1900 টাকা করে। অথচ সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। আমাদের কাছ থেকে এই হোলসেল ডিলারশিপ আছে, তারা 1750 টাকা করে নেই। আমরা ডিলার পর্যায়ে 1750 টাকা বিক্রি করতেছি। সরকার যে রেট দিচ্ছে আমরা ওই রেটেই বেচতেছি, আমরা এখনো বেশি দামে বিক্রি করতেছি না। এ অবস্থায় ভোক্তার কাঁধে চাপানো বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সরবরাহ স্বাভাবিক থাকলেও কেজিতে 15 টাকা পর্যন্ত বেড়েছে সয়াবিন তেলের দাম। কম যোগানের অজুহাতে চড়া সবজির বাজার। কমতির দিকে ব্রয়লার মুরগি। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেন, শেখ মুজিব চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, আর জামাত চেয়েছিল পাকিস্তান টিকিয়ে রাখতে। আর ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ও জামাত হেঁটেছে একই পথে। এমন কোন প্রস্তাব নিয়ে আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। যে দল এই জুলাই সনদের মানে সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের মানে তারাই এইটা বাস্তবায়ন করবে। যারা বসবে তারা বাস্তবায়ন করবে তাদের মতন করে, এটা লেখা আছে ওখানে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে খাটো করার জন্য। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। তা পার্থক্যটা কোথায়? সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। এবং রাজনীতি দিয়েই ইনশাল্লাহ আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি, রাজনীতি দিয়েই আমরা জামাত সহ সবাইকে মোকাবেলা করব। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বেইলির অগ্নিকাণ্ডে বিল আদায়ের জন্য কাচ্চিভাই রেস্টুরেন্টের দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল বাহিরে থেকে। 2 বছর তদন্ত শেষে অভিযোগপত্রে সিআইডি বলছে, রেস্টুরেন্টের অধিকাংশ গ্রাহকই ধোঁয়ায় দম বন্ধ হয়ে দগ্ধ হয়ে মারা যান। এছাড়া ওই ভবনে নিয়ম মেনে একাধিক রেস্টুরেন্ট সিঁড়িতে গ্যাস সিলিন্ডার রাখা, জরুরি নির্গমন না থাকা সহ হতাহতের কারণ উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আতর কাউসার। দিনটি ছিল 29 ফেব্রুয়ারি। লিপ ইয়ার উপলক্ষে ছাড় দেয়ায় ভিড় ছিল বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অবস্থিত কাচ্চিভাই রেস্টুরেন্টে। ওই ভবনে আগুন লাগলে পুড়ে মারা যায় 46 জন। সিআইডির অভিযোগপত্র বলছে, রাত 10টার কাছাকাছি সময়ে আগুন লাগলে কাচ্চিভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক জিশানের নির্দেশে দরজা বন্ধ করে দেয়া হয় বাইরে থেকে, যাতে গ্রাহকরা তা বিল পরিশোধ না করে বের হয়ে যেতে না পারেন, সেই জন্য তারা রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেন। এই রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেওয়ার কারণেই বেশিরভাগই তারা ধোঁয়ায় মুমূর্ষু অবস্থায় সেখানে পড়েছিলেন। পরবর্তীতে আগুনের ভয়াবহতায় তারা মৃত্যুবরণ করেন। উঠে এসেছে আরো নানা অসঙ্গতি। আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন তলা থেকে কিছু মানুষ ছুটে যান ছাদের দিকে, কিন্তু ভবনের 8 তলা ও ছাদ মিলে অবৈধ ডুপ্লেক্স রেস্টুরেন্ট থাকায় সেখানেও আশ্রয় নিতে পারেননি তারা। এক পর্যায়ে সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করেন অনেকে, কিন্তু সিঁড়িতে গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিসপত্র রাখায় সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। বিভিন্ন জায়গায় তারা উপরে এবং নিচে নামার জায়গায় অনেক সিলিন্ডার ব্যবহৃত এবং অব্যবহৃত সিলিন্ডার রেখে দিয়েছেন, যার কারণে বহির্গমনের
কোনো ব্যবস্থা ছিল না। এসব অব্যবস্থাপনার জালে রাজধানীর বেইলি রোডের সে আগুনে ঝরে যায় 46 প্রাণ। ঘটনার পর পুলিশবাদী মামলা হয় রমনা থানায়, পরে দায়িত্ব পায় সিআইডি। তদন্ত শেষে অভিযোগপত্রে ভবন মালিক, ব্যবস্থাপক, 9 রেস্টুরেন্টের মালিক, ম্যানেজার সহ 22 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়ে জামিনে আছেন 9 জন, বাকিরা পলাতক। অভিযোগপত্রে ভবনটির নিচতলায় চায়ের চুমুক কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাতের কথা উল্লেখ করা হয়েছে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে হতাহতের ঘটনায় অভিযোগপত্র জমা দেওয়ার মাধ্যমে কার্যত শুরু হলো বিচারিক কার্যক্রম। তবে অভিযোগ আছে শুধু গ্রিন কোজি কটেজই নয়, পুরো রাজধানী জুড়ে এবং দেশের অনেক জায়গাতেই এ ধরনের ভবনে নিয়ম না মেনেই চলছে নানা বাণিজ্যিক কার্যক্রম। তাই সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো এ ধরনের অনিরাপদ বাণিজ্যিক কার্যক্রম আর কতদিন চলতে দেয়া হবে, নাকি এখনই কার্যকর ব্যবস্থা নেবেন যথাযথ কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস বানিয়াগাতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি মহাসড়কের একটি সেতুর উপর সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। সময় সংবাদে আরও থাকছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাত, মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল 1 সপ্তাহে খোলা সয়াবিনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। বেশিরভাগের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 থেকে 15 টাকা। এদিকে দেশি ও সোনালী মুরগির দাম বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে ব্রয়লারের দাম। গেল সপ্তাহেও রাজধানীতে খোলা সয়াবিন বিক্রি হয়েছে 195 থেকে 200 টাকা কেজিতে, আর কেজি প্রতি পাম অয়েলের দাম ছিল 180 টাকা। তবে সপ্তাহ ঘুরতেই এই দুই ভোজ্য তেলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সয়াবিন 210 আর পাম বিক্রি হচ্ছে 185 টাকায়। এজন্য খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকার ও ডিলারদের। অসহায় ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি দামেই কিনছেন নিত্য প্রয়োজনীয় এই পণ্য। তেল ছাড়া তো অনেক কিছুই হয় না, যে সাধারণ একটা ডিম ভেজে খেতে হলেও তেলের প্রয়োজন হয়। দিন যায় আর তেলের দাম দাদা করে বাড়তেছে। সাধারণ ক্রেতা যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো 12টা বাজে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এরা তেল মজুত করে মার্কেটে তেল দিচ্ছে না। এদিকে চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে অন্তত 10 থেকে 15 টাকা বেশিতে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দামে প্রভাব পড়ছে। পটল আপনার 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে গিয়া 70 থেকে 80 টাকা কেজি। ট্রাকের বিল, খরচ বিল, যাতায়াত খরচ বৃদ্ধি পাইছে, এই সব কিছু মিললেও একটু বাড়তি। এদিকে গেল সপ্তাহে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কেজিতে 20 টাকা কমে ব্রয়লারের দাম নেমেছে 180 থেকে 190 টাকায়। তবে এখনো বাড়তি দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লারটা নিয়ন্ত্রণ আছে, আর পাকিস্তানি এটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এইটা এখন কিছু বলা নেই, কারণ আমাদের মতো সাধারণ মানুষের উপর এটা প্রেসার পড়তেছে এখন। ভোজ্য তেল থেকে সবজির বাজার যখন উত্তপ্ত, ঠিক সে সময় কিছুটা স্থিতিশীল মাছের বাজার। ওঠানামা নেই চালের দরেও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শীঘ্রই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও এলএনজির দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7 হাজার মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 মেগাওয়াট। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত আরএনপিএলকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13 হাজার মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আরএনপিএল। আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই করেনি মার্কিন বাহিনী, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। তেহরানের পাল্টা হুঁশিয়ারি, হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাতিক শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। আইআরজিসি জানায় দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও আক্রমণ চালানো হয়েছে। কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা ও টেলিকম কোম্পানি লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আলবরজ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়েছে, আহত হয়েছেন অনেকে। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক জান্তা প্রধান মিং অং হ্লাইং। শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে 584 সদস্যের মধ্যে 293 ভোট পান তিনি। 2021 সালে নির্বাচিত সরকারকে হাটিয়ে ক্ষমতা দখল করে হ্লাইং সমালোচনার মুখে গত বছরের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত নির্বাচনে জয় পান সেনা সমর্থিত দল। সেই সরকারের প্রেসিডেন্ট হলেন সাবেক জান্তা প্রধান। ক্ষমতা ধরে রাখতে তার এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন কৌশলগত শক্তি ধরে রাখার অংশ হিসেবে। তবে দেশের সেনাবাহিনী ও বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে চলমান গৃহযুদ্ধ এখনো জটিল অবস্থায় রয়েছে, যা দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। সময় সংবাদ। এবার খেলার খবর। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত ম্যাচ। টাইব্রেকার 9 নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এ ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদেরও। মালদ্বীপ থেকে শিরোপা জয় করে দেশে ফিরবে লাল সবুজ যুবারা, এমনটাই আশা তাদের। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ প্রতিনিধি খন্দকার ওমর ফারুকের ছবিতে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান।
সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়ে মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতবো। 2024 সালে একবার অনূর্ধ্ব 20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হামে আক্রান্ত হলে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরা সংক্রমিত। 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। পম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। বিভিন্ন জায়গায় অভিযানে জব্দ অবৈধ মজুদ। রাশিয়া থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। এবং মরার উপর খাড়ার ঘা। নজিরবিহীন দাম বৃদ্ধির পরও বাড়তি দরে কিনতে হচ্ছে এলপিজি। 1728 টাকার গ্যাস মিলছে না, 2000-এর নিচে। বিক্রেতা ডিলার পাল্টাপাল্টি দোষারোপ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।